এই ড্রাইভারের বাচ্চা, সামনে একটা ওষুধের দোকান দেখে গাড়ি দাঁড় করাবি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। এই বলে ফয়সাল গাড়ি চালাতে চালাতে আশেপাশে দেখতে লাগলো কোথায় ওষুধের দোকান আছে। সামনে একটা ওষুধের দোকান দেখতে পেয়ে ফয়সাল গাড়ি দাঁড় করালো। তারপরে মিষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠল, ম্যাডাম, এই তো ওষুধের দোকান পেয়েছি, কি আনতে হবে বলুন। ফয়সালের কথা শুনে মিষ্টি তার ব্যাগে থেকে 1000 টাকার নোট বের করে ফয়সালের দিকে ধরে বলে উঠল, এই নে, এই টাকাটা ধর আর দোকান থেকে একদম নিয়ে আয়। মিষ্টির মুখে এমন কথা শুনে ফয়সাল চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। ফয়সালকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিষ্টি বলে উঠল, কিরে ছোট লোকের বাচ্চা, কথা কি তোর কানে যাচ্ছে না? আমি তোকে কি বললাম? মিষ্টির এমন কথা শুনে ফয়সাল ভয় পেয়ে টাকাটা নিয়ে গাড়ি থেকে নেমে ওষুধের দোকানে গিয়ে প্যাকেট নিয়ে আসলো। তারপরে মিষ্টিকে বলল, ম্যাডাম, এই যে আপনার জিনিসটা আর বাকি টাকা। টাকাগুলো আমার লাগবে না, তুই রেখে দে, নাস্তা পানি করে নিস। এখন চল তাড়াতাড়ি। ফয়সাল আর কোনো কথা বলল না, গাড়ি চালাতে লাগলো। কিছু সময় পর চলে আসলো মিষ্টিদের বাসায়। তারপরে মিষ্টি গাড়ি থেকে নেমে গেল। ফয়সাল গাড়ি নিয়ে চলে গেল গ্যারেজে গাড়িটি রাখতে। মিষ্টি তার রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপরে ফয়সালকে কল দিল। ফয়সাল ফোনের দিকে তাকিয়ে দেখে মিষ্টি কল দিয়েছে, তাই তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাডাম, কোথাও যাবেন নাকি আবার আপনি? ওয়ালাইকুম আসসালাম। না, আমি কোথাও যাব না। তুই আজকে রাতে আমাদের এখানে থাকবি। শুধু আজকে না, 3 দিন এখানেই থাকবি। আমার আব্বু আম্মু তো বাসায় নেই, আর আমি রাতে একা বসে থাকতে পারি না। আপনি কি বলছেন ম্যাডাম এসব? আপনি আর আমি এক বাসায় থাকলে মানুষ খারাপ বলবে তো। সেটা নিয়ে তোকে চিন্তা করতে বলিনি। তোকে যেটা বলেছি তুই সেটা কর, বাকিটা আমার মাথায় থাকবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বলে ফয়সাল ফোনটা কেটে দিল, দিয়ে সে চলে গেল তার বাসায়। গল্পের তো প্রায় অনেক দূরে চলে এলাম। আপনারা কিছু বুঝতে পারছেন না তো? চলুন আপনাদের বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। আমাদের গল্পের নায়ক ফয়সাল আহমেদ, আর আমাদের গল্পের নায়িকা মিষ্টি রহমান। মিষ্টি অনেক বড় লোকের দেমাগে একটা মেয়ে, আর আমাদের নায়ক ফয়সাল আহমেদ খুবই নরম সরল একজন ছেলে। ফয়সাল পড়াশোনা করেছে ইন্টার পর্যন্ত, তারপরে সংসারের টানাটানিতে আর পড়াশোনা করা হয়নি, যার কারণে এখন সে মিষ্টিদের বাসার ড্রাইভার। গ্রাম থেকে সপরিবারে এসে ঢাকা শহরে একটা ভাড়া বাসায় থাকে। মিষ্টিদের বাসা থেকে কিছুটা দূরত্বেই ফয়সালদের ভাড়া বাসা। সারাদিন ফয়সাল ডিউটি করার পর বাসায় চলে যায় রাতে। আপাতত এতটুকুই জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে থাকতে থাকতে জেনে যাবেন। চলুন গল্পে ফেরা যাক। ফয়সাল বাসার সামনে এসে কলিং বেল দিতেই তার ছোট্ট ভাই দরজা খুলে দিল আর হাসি মুখে বলে উঠল, ভাইয়া তুমি চলে এসেছো, এসো ভেতরে তাড়াতাড়ি। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কখন আসবে আর কখন একসাথে খাওয়া দাওয়া করবো। সিয়াম হচ্ছে ফয়সালের ছোট্ট ভাই। সিয়াম ফয়সালের জন্য সব সময় অপেক্ষা করে বসে থাকে তার বড় ভাইটা কখন আসবে আর কখন একসাথে দুই ভাই বসে খাওয়া দাওয়া করবে। ফয়সাল দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সিয়ামকে বলে উঠল, এই পিচ্ছি, তোকে বলেছি না তুই আমার জন্য অপেক্ষা করে বসে থাকবি না? তারপরও কেন বসে থাকিস? এইটুকু পুচকে একটা ছেলে, কথা শুনিস না কেন আমার? তোমাকে ছাড়া খাবার খেতে যে আমার ভালো লাগে না। যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমার খুব ক্ষুধা লেগেছে। সিয়ামের এই কথা শুনে ফয়সাল তার রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচে চলে আসলো। এসে খাওয়া দাওয়া করলো। দুই ভাই মিলে ফয়সাল খাওয়া দাওয়া শেষ করে সিয়ামকে বলে উঠল, সিয়াম, আব্বু আম্মু খেয়েছে তো? হ্যাঁ ভাইয়া, আব্বু আম্মু খেয়েছে। আব্বু ঘুমোতে গেল, তাই আম্মু তার বিছানা ঠিক করে দিতে গেছে, এখনই চলে আসবে। তুমি কি আবার কোথাও যাবে ভাইয়া? হ্যাঁ যেতে হবে, বড় ম্যাডামরা বাসায় নেই তো। ম্যাডাম নাকি বাসায় থাকতে একা একা ভয় পায়, তাই আমাকে থাকতে বলেছে। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। তুমি তাহলে এখানে বসো, আম্মু আসতেছে। আমি যাই একটু ঘুমাই। হ্যাঁ, আমার শরীরটা ভালো লাগছে না। তুই ওষুধ খেয়েছিলি তো ঠিক মতো? হ্যাঁ ভাইয়া, আমি সব ওষুধ খেয়েছি, কিন্তু ওষুধ তো আমি খেতে চাইনি। আম্মু জোর করে আমাকে খাইয়ে দিয়েছে সকালে, আর এখন তো কোনো ওষুধ নেই, সেই জন্য এখন খাবো না, রাতে আবার খাবো। আর জানো ভাইয়া, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। আজকে সকালে না আম্মু আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। আমার অনেক রক্ত নিয়েছে ডাক্তাররা। বলছে ডাক্তার আমার খুব ব্যথা লেগেছে। আম্মুকে কত করে বললাম, আম্মু আমার কোনো কথা শুনলো না। আচ্ছা ঠিক আছে, তুই রুমে গিয়ে রেস্ট নে।
ফয়সালের কথা শুনে সিয়াম চলে গেল তার রুমে ঘুমাতে। ফয়সাল বসে আছে, এমন সময় তার বন্ধু এসে ফয়সালকে বলে উঠল, ফয়সাল বাবা, তুই কখন এসেছিস? এই তো আম্মু, কিছুক্ষণ আগে এসেছি। খেয়েছিস বাবা তুই? হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু তুমি পুচকুকে জোর করে খাওয়াতে পারো না। ওর শরীরটা ভালো না, ও আমার জন্য বসে থাকে। কেন তুমি কিছু বলতে পারো না ওকে? ও তো তোর জন্য পাগল, খালি একই কথা বলে, বড় ভাইয়াকে ছাড়া সে খাবে না। আমি কি করব বল? ডক্টর বলেছে ওর উপর বেশি চাপ না দিতে। এটা বলতেই ফয়সালের আম্মু মুখটা ছোট হয়ে গেল। ফয়সাল তাকে দেখে ফয়সালের আম্মুকে বলে উঠল, ডাক্তার কি বলেছে আম্মু? সিয়াম ভালো আছে তো, নাকি এখনই অপারেশন করাটা জরুরি? ফয়সালের কথা শুনে তার আম্মু চোখের পানি চলে এলো। তার আম্মু বলতে লাগলো, ডাক্তার বলেছে বাবা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করে নিতে, না হলে পরে অনেক রিস্ক হয়ে যাবে, হয়তোবা ও বাঁচবেই না। টিউমারটা অনেক বড় হয়ে গেছে। কত টাকা লাগবে ডাক্তার কিছু বলেছে তোমাকে? হ্যাঁ, ডাক্তার বলেছে 10 লাখ টাকার মতো লাগবে। ফয়সালের আম্মুর কথা ফয়সালের মাথা ঘুরে উঠল। ফয়সাল মনে মনে বলতে লাগলো, 10 লক্ষ টাকা? এতগুলো টাকা কোথায় পাবো আমি? কি করব? আমার ছোট ভাইটাকে কি তাহলে আমি বাঁচাতে পারবো না? ফয়সাল মনে মনে এসব ভাবছে। তার মধ্যে ফয়সালের আম্মু বলে উঠল, বাবা, তোর উপর আর কত প্রেশার দিব আমি বল? সেই যে পড়াশোনা ছেড়ে কাজে ঢুকলি, আর পড়াশোনা হলো না তোর। তোর বাবাও অসুস্থ হয়ে গেলেন, ভাইও অসুস্থ হয়ে গেল। তোর তো সংসার চালাতেই কষ্ট হয়। তুই এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবি? আমার ছোট ছেলেটাকে মনে হয় আর বাঁচাতে পারবো না রে। প্লিজ আম্মু, এসব কথা বলো না। আমি আমার ছোট ভাইকে মরতে দিব না। আমি এখনো বেঁচে আছি না। দরকার পড়লে আমার রক্ত বেঁচে আমি আমার ভাইয়ের চিকিৎসা করাবো। আমি যে বাসায় কাজ করি সেই বাসার বড় স্যার অনেক দয়ালু। উনি অনেক দান করেন গরিবদের। দেখি উনি বাসায় আসুক, ওনার সাথে কথা বলি। আমাকে যদি কিছু দেয় তাহলে চিকিৎসাটা শুরু করতে পারবো। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু তুই কি এখনই চলে যাবি? হ্যাঁ আমি এখনই চলে যাব। আর আমি রাতে বাসায় আসবো না, বড় স্যাররা বাসায় নেই। ম্যাডাম একা একা বাসায় থাকতে ভয় পায়, তাই আমি ওখানে রাতে থাকবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুই সাবধানে থাকিস। আর রাতে কি খাবি তুই? আম্মু তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি কিছু একটা খেয়ে নেব। তোমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো। সিয়াম আর আব্বুকে দেখে রেখো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, তুই সাবধানে যাস। ঠিক আছে আম্মু, গেটটা তুমি লাগিয়ে দাও। এই বলে ফয়সাল বের হয়ে গেল বাসা থেকে। গিয়ে মিষ্টিদের বাসার পাশে কাজের লোকদের থাকার জন্য রুম করা আছে, ওখানে ড্রাইভারের থাকারও জায়গা আছে। তাই ফয়সাল যেখানে গিয়ে শুয়ে পড়ল, কারণ অনেক ক্লান্ত লাগছে। শুয়ে থাকতে থাকতে কখন যে ফয়সাল ঘুমিয়ে গেছে ঠিক পায়নি। সন্ধ্যা 7টার দিকে ফয়সালের ঘুমটা ভেঙে গেল। ফয়সাল ঘড়ি দেখে মনে মনে বলতে লাগলো, আল্লাহ, আমি আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত ঘুমিয়েছি। ম্যাডাম তো আমাকে একবারও ফোন দিল না, হয়তোবা বাহিরে যাওয়ার প্রয়োজন হয়নি। যাই হোক, আমি উঠে হাত মুখটা ধুয়ে আসি। তারপর ফয়সাল উঠে গিয়ে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে এসে আবার বসে বসে ফোন টিপতে লাগলো। রাত 9টার দিকে ফয়সাল বাইরে বের হয়ে দোকান থেকে হালকা পাতলা কিছু নাস্তা করে চলে আসলো আবার রুমে। এমন সময় ফয়সালের ফোনটা বেজে উঠল। ফয়সাল ফোনের দিকে তাকিয়ে দেখলো মিষ্টির ফোন। ফয়সাল তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করে বলে উঠল, জি ম্যাডাম বলুন। একটু আমার রুমে আয় তো। ফয়সাল অবাক হয়ে বলে উঠল, কি বলেন ম্যাডাম? রাত বাজে 10টা, এই সময় আমি কেন আপনার রুমে যাব? তোকে আসতে বলেছি, তুই আসবি, এত কথা বলিস কেন? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি আসতেছি। এই বলে ফয়সাল ফোন কেটে দিয়ে চলে গেল মিষ্টি রুমের দিকে। আর মনে মনে বলতে লাগলো, ম্যাডাম আমাকে এত রাতে ডাকলো কেন? সকালে ওইগুলো তো আমাকে দিয়ে কিনালো। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। বাসায় কেউ নেই, আমার তো ভয় করছে রুমে যেতে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। ফয়সাল এসব বলতে বলতে চলে আসলো মিষ্টি রুমের সামনে। এসে দরজায় নক করতেই মিষ্টি বলে উঠল, আয় ভেতরে, নক করার দরকার নেই। মিষ্টির অনুমতি পেয়ে ফয়সাল তার রুমের ভেতরে প্রবেশ করলো। ফয়সাল রুমের ভেতরে প্রবেশ করে অবাক হয়ে গেল। মিষ্টি একটা নাইট ড্রেস পরে আছে, যাতে তার শরীরের অঙ্গ প্রায় অনেকটাই বোঝা যাচ্ছে। ফয়সাল এটা দেখে মিষ্টির সামনে থেকে তার চোখ সরিয়ে নিল। মিষ্টি খাট থেকে নেমে এসে তার রুমের দরজাটা লক করলো। ফয়সাল এটা দেখে অবাক হয়ে গেল।
ফয়সাল মিষ্টিকে জিজ্ঞাসা করলো, ম্যাডাম আপনি দরজা লক করছেন কেন? আপনি কি আমাকে কিছু বলবেন? আমাকে ডেকেছেন কেন এত রাতে? ফয়সাল এই কথা বলতেই মিষ্টি ফয়সালের কাছে এসে ফয়সালের ঠোঁট দুটো একসাথে করে নিল। ফয়সাল তো অবাক হয়ে গেল। প্রায় 10 মিনিট পর মিষ্টি ফয়সালকে ছেড়ে দিল। ফয়সাল হাঁপাতে হাঁপাতে মিষ্টিকে বলল, ম্যাডাম আপনি এটা কি করছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমি তোকে দেখে পাগল হয়ে গেছি। প্লিজ ফয়সাল না করিস না, তুইও মজা পাবি আমিও মজা পাবো। বাসায় তো কেউ নেই, কেউ এই বিষয়টা জানতেও পারবে না। আমার তোকে খুব প্রয়োজন, তুই আমার থেকে যা চাইবি এর বিনিময়ে আমি তোকে তাই দিব। প্লিজ না করিস না। মিষ্টির এমন কথা শুনেই ফট করে ফয়সালের মাথায় তার ভাইয়ের কথাটি এলো। ফয়সাল মনে মনে ভাবলো, আমার কাছে তো একটি টাকাও নেই। বড় সাহেবের কাছে চাইলে হয়তো বা এতগুলো টাকা একসাথে দিবে না। এটা আমার সুযোগ। আমি তো ম্যাডামের সাথে কিছু নিজের ইচ্ছাই করতে চাচ্ছি না, ম্যাডামই তো আমাকে জোর করছে। আমি কি এই সুযোগে ম্যাডামের কাছে টাকাটা চেয়ে দেখব? এতে যদি আমার ভাইয়ের জীবনটা বেঁচে যায়। ফয়সালকে চুপ থাকতে দেখে মিষ্টি বলে উঠল, তুই যদি আমার কথাতে রাজি না হোস তাহলে তোকে কিন্তু এই চাকরি থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে, ছোট লোকের বাচ্চা। মিষ্টির এই কথা শুনে ফয়সাল ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, ম্যাডাম আমি আপনার 2টা পায়ে পড়ি, আমার কাজটা কেড়ে নেবেন না। আমার এই কাজটা চলে গেলে আমার সংসারটা ভেসে যাবে। আমার বৃদ্ধ বাবা মা, আমার ছোট ভাইকে দেখার মতো কেউ নেই আমি ছাড়া। ঠিক আছে, তুই আমার কথাতে রাজি হয়ে যা, তাহলে আর তোকে আমি কিছু করব না। ঠিক আছে ম্যাডাম আমি আপনার কথাতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। ছোট লোক গরিবের বাচ্চা হয়ে তোর আবার আমাকে শর্ত দিতে হবে? দেখি বল তোর কি শর্ত আছে। আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে আপনার, তবেই আমি আপনার শর্তে রাজি। ফয়সালের কথা শুনে মিষ্টি হো হো করে হেসে উঠল। তারপর হাসতে হাসতে বলল, মাত্র 10 লক্ষ টাকা? আমি তো ভেবেছিলাম বেশি চাইবি। ঠিক আছে, আমি তোকে 10 লক্ষ টাকা এক্ষুনি দিয়ে দিচ্ছি। এই বলে মিষ্টি তার ড্রয়ারের থেকে 10 লক্ষ টাকা বের করে ক্যাশ ফয়সালের হাতে ধরিয়ে দিল আর তারপরে বলল, এই নে তোর 10 লক্ষ টাকা, এখন আমি তোকে যা বলবো তোকে তাই শুনতে হবে। মিষ্টির কথা শুনে ফয়সাল কিছু বলল না। হুট করে মিষ্টি তার নাইট ড্রেসটা খুলে ফেলল ফয়সালের সামনে। ফয়সাল এটা দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিষ্টি ফয়সালকে বলে উঠল, কিরে ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে বলেছি? আমার দিকে তাকা, তুই ভালোভাবে আমাকে দেখ। তারপরে আস্তে আস্তে ফয়সাল মাথাটা তুলে মিষ্টির দিকে তাকালো। মিষ্টির দিকে তাকিয়ে ফয়সাল তো অবাক। গায়ের রং দুধের মতো ধপধপে সাদা, গায়ে এক ফোঁটা কাপড় নেই, উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে মিষ্টি তার সামনে। এটা দেখে ফয়সালের ভেতরে কেমন যেন একটা ফিলিংস হতে লাগলো। ফয়সাল নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু মিষ্টি ফয়সালের আরো কাছে চলে আসলো। এসে ফয়সালের ঠোঁটের সাথে তার ঠোঁট মিলিয়ে দিল আর ফয়সালের এক হাত রাখলো মিষ্টির বুকের একটা ডাবের উপর। এরপর ফয়সাল আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিষ্টির সাথে তার তাল মিলাতে লাগলো। দুজনেই উত্তেজিত শেষ পর্যায়ে সে যখন মূল কাজ করতে শুরু করেছে তখনই মিষ্টি চিৎকার করে বলে উঠল, আস্তে কর, ব্যথা পাচ্ছি তো অনেক। এভাবেই কেটে গেল তাদের রাতটা। পরের দিন সকালবেলা ফয়সালের ঘুমটা আগেই ভাঙলো, কারণ ওর ভোরে ওঠার অভ্যাস। ফয়সাল ঘুমের থেকে উঠে তাকিয়ে দেখলো সে মিষ্টিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। ফয়সাল মনে মনে ভাবতে লাগলো, ম্যাডাম আমার সাথে এটা কেন করলো বুঝতে পারলাম না। এটার জন্য কোনো বিপদ হবে না তো আমার? আমি তো টাকাটা পেয়ে গেছি, নিজের ভাইয়ের চিকিৎসা শুরু করতে পারবো। এর থেকে আনন্দ আর কি হতে পারে? তাড়াতাড়ি আমাকে বাসায় যেতে হবে, আম্মুকে বলতে হবে টাকার জোগাড় হয়ে গেছে। ফয়সাল মনে মনে এসব ভাবছে। তারপরে বিছানা থেকে উঠে চলে গেল নিচে। তারপরে হেঁটে হেঁটে চলে গেল তার বাসায়। গিয়ে কলিং বেল দিতে তার আম্মু এসে দরজা খুলে দিল আর ফয়সালকে দেখে বলতে লাগলো, কি রে বাবা, এত সকালে কিছু হয়েছে কি? হ্যাঁ আম্মু, বড় একটা বিষয় হয়েছে। আজ তোমাকে একটা সুখবর দিতে এসেছি। সুখবর? কি রে বাবা, বল তো। আমি টাকাটা জোগাড় করে ফেলেছি আম্মু। ডাক্তার যে অপারেশনের জন্য 10 লক্ষ টাকা বলেছিল সেই টাকাটা আমার হাতে এখন আছে। ফয়সালের কথা শুনে তার আম্মু অবাক হয়ে গেলেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কি রে বাবা, কিভাবে এত টাকা পেলি তুই? আম্মু সেটা এখন বলার সময় না, তুমি শুধু এইটুকু জানো আমি কোনো খারাপ কাজ করিনি। আমার ভাইয়ের জন্য আমি সব করব। এখন তুমি আব্বুকে ডাকো, আমরা দ্রুত হাসপাতালে যাব। সিয়ামের অপারেশনের তারিখটা এখনই ঠিক করতে হবে।
ফয়সালের এমন সিদ্ধান্তে তার আম্মু আবেগে কাঁদতে লাগলেন। কারণ তারপর তাড়াতাড়ি করে আব্বুকে ডাকলেন। ফয়সালের আম্মুর ডাক শুনে ফয়সালের আব্বু বের হয়ে এসে বলতে লাগলো, কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? বাসে কি ডাকাত পড়েছে নাকি? ফয়সালের আব্বু, ফয়সাল সিয়ামের অপারেশনের টাকাটা জোগাড় করে এনেছে। আমার ছোট ছেলেটা এবার বেঁচে যাবে। কি বলছো তুমি ফয়সাল? হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পেলো? কি রে ফয়সাল, তুই কোথা থেকে টাকাগুলো পেয়েছিস? কোথাও থেকে চুরি করছিস নাকি? আব্বু এটা ভাবতে পারলে কি করে যে তোমার ছেলে চুরি করবে? আমাকে কি তুমি এভাবে মানুষ করেছো কোনোদিনও? আমি এত বড় অপরাধমূলক কাজ করব না। তাহলে তুই এতগুলো টাকা একসাথে কোথায় পেলি আমাকে বল। আচ্ছা, আমি তোমাকে পরে সব খুলে বলবো। এখন চলো সিয়ামকে নিয়ে ডাক্তার দেখাইতে। আচ্ছা ঠিক আছে, তোর রেডি হয়ে নে, আমিও রেডি হয়ে নিচ্ছি। এই বলে ফয়সালের আব্বু চলে গেল তার রুমে। রেডি হতে ফয়সালের আম্মু চলে গেল সিয়ামের কাছে। সিয়ামকে রেডি করিয়ে তারপর নিজে রেডি হবে। ফয়সাল চলে গেল নিজের রুমে। সে গিয়ে ফ্রেশ হয়ে ফোন দিল তার বড় সাহেবকে, অর্থাৎ মিষ্টির আব্বুকে। মিষ্টির আব্বু ফোন রিসিভ করে বলে উঠল, আরে ফয়সাল, এই সময় তুমি আমাকে ফোন দিয়েছো? কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? না স্যার, কোনো সমস্যা হয় নাই। আসলে আমি একটু দরকারে আপনাকে ফোন দিয়েছিলাম। হ্যাঁ, কি দরকার বলো। আসলে স্যার, আমার ছোট ভাই তো অনেক অসুস্থ, ওকে হসপিটালে ভর্তি করতে হবে, অপারেশন করতে হবে। আমাকে যদি 4 দিনের ছুটি দিতেন খুব উপকার হতো। আসলে আমাদের বাসায় আমার বৃদ্ধ বাবা ছাড়া আর কেউ নেই, তো উনি একা একা সব সামলাতে পারবে না, আমাকে থাকতে হবে। সবই তো বুঝতে পারলাম ফয়সাল, কিন্তু আমি আর তোমার আন্টি কেউ তো বাসায় নেই। আমার মেয়েটা একা একাও, ও যদি কোথাও বের হতে চায় তখন ও কিভাবে যাবে বলো? আপনি করিমকে বলুন না 4 দিন আমার হয়ে ডিউটিটা করতে। আমাকে এই 4 দিনের বেতন দিতে হবে না স্যার, আমাকে ছুটিটা দিন। আচ্ছা ঠিক আছে, আমি করিমের সাথে কথা বলে নিচ্ছি। তোমার 4 দিনের ছুটি দিয়ে দিলাম, যাও। আর তোমার ভাইকে দেখে সাবধানে রেখো, ঠিক আছে? কিছু দরকার হলে আমাকে জানিও কিন্তু। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে ফয়সাল ফোনটা কেটে দিয়ে নিচে চলে গেল। গিয়ে দেখলো সবাই রেডি হয়ে তার জন্য অপেক্ষা করছে। সবাই মিলে চলে গেল হসপিটালে। হসপিটালে গিয়ে সিয়ামের নতুন করে সব টেস্ট হলো। ডাক্তার রিপোর্ট দেখে বললেন, অপারেশন করতে আর দেরি করা যাবে না। সময় ঠিক হলো আগামীকাল সকাল 8টা। সিয়ামকে ভর্তি করে নেওয়া হলো। সিয়ামের পাশে ওর আব্বু, আম্মু, বড় ভাই সবাই আছে। সবার একটাই চাওয়া সিয়াম যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। অন্যদিকে মিষ্টির সকাল 12টা। ঘুম থেকে উঠে দেখে ফয়সাল রুমে নেই। প্রথমে একটু রাগ হলো, তারপর নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলল, এই গরিবটা আমাকে না বলে যাওয়ার সাহস পেল কোথায়? কি মনে করে আমি ওকে এত সহজে ছেড়ে দেব? কিন্তু মিষ্টির মনের এক গোপন কোণায় একটা অনুভূতি কাজ করছিল। ফয়সালকে সে কেমন যেন মনে মনে ভালোবেসে ফেলেছে। মিষ্টি ফ্রেশ হয়ে এসে ফোন দিল ফয়সালের নাম্বারে। ফয়সাল সিয়ামের কেবিনে ছিল। মিষ্টির ফোন পেয়ে সে সিয়ামের কেবিন থেকে বের হয়ে এসে ফোনটা রিসিভ করতেই মিষ্টি বলে উঠল, এই ফকিন্নির বাচ্চা, তুই কোথায়? এক্ষুনি আমার রুমে আয়। ফয়সাল ফোনটা কানে নিয়ে দাঁড়িয়েছিল হাসপাতালের করিডোরে। মিষ্টির গলা শুনেই মাথা নিচু করে ফেলল। এমন ভাষা শুনে সে আবার হতাশ হলো। আবার ভাবলো, ম্যাডাম আবার আমার সাথে এমন ব্যবহার করছে। ম্যাডাম কেন আমার সাথে এমন করে বুঝতে পারি না আমি। ফয়সাল নিজের মনে মনে এইসব ভাবছিল। হঠাৎ মিষ্টি আবারও বলে উঠল, কিরে ছোট লোকের বাচ্চা, তোকে কি বলেছি? তোর কথা কানে যায়নি নাকি? জি ম্যাডাম, আমি এখন হাসপাতালে আছি। ছোট ভাইয়ের অপারেশনের জন্য ভর্তি করিয়েছি। কালকে সকালে অপারেশন হবে, তাই। মিষ্টি এই কথা শুনে রাগী গলায় বলে উঠল, তোর সাহস হলো কি করে আমাকে কিছু না বলে চলে যাওয়ার? আমি কিন্তু তোর চাকরিটা তোর থেকে কেড়ে নিব বলে দিলাম। না ম্যাডাম, এমন কিছু করবেন না দয়া করে। আমি বড় সাহেবের থেকে 4 দিনের ছুটি নিয়েছি। আমি শুধু আমার ভাইয়ের জীবনটা বাঁচাতে চেয়েছি। আপনি চাইলে আমি আবার আপনার বাসায় চলে আসব, কিন্তু আজকে আমার ভাইয়ের অপারেশনটা হয়ে যাক। মিষ্টি একটু চুপ থেকে তারপর বলে উঠল, শোন, আমি এক্ষুনি আসছি। এইসব নাটক আমি বাসায় বসে দেখব না। তোর নাটক আমি ভালো করেই জানি। ফয়সাল চমকে উঠে বলল, ম্যাডাম আপনি হাসপাতালে আসবেন? হ্যাঁ, দেখব তোর ভাইয়ের কি অবস্থা আর তুই কেমন নাটক করিস। আর হ্যাঁ, আমি তোর আব্বু আম্মুকেও দেখতে চাই। ফয়সাল হতবাক হয়ে গেল। যে মিষ্টি সবসময় তার গরিব পরিবার নিয়ে বিদ্রোহ করত, সে আজ নিজে থেকে হসপিটালে আসতে চায়।
প্রায় 1 ঘন্টা পর একটা দামি গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নামলো মিষ্টি, চোখে সানগ্লাস, পরনে একটা হালকা গোলাপি শাড়ি, মুখে মেকআপের হালকা ছোঁয়া। হাসপাতালে ঢুকতেই লোকজন তাকিয়ে থাকলো। ফয়সাল এগিয়ে এসে বলল, ম্যাডাম আপনি এসেছেন? মিষ্টি ঠান্ডা গলায় বলে উঠল, ভেতরে নিয়ে চল, তোর ভাইয়ের সাথে দেখা করতে চাই। ফয়সাল নিয়ে গেল কেবিনে। ভেতরে সিয়াম শুয়ে আছে, পাশে ফয়সালের মা কোরআন পড়ছিলেন, আর বাবা চিন্তিত মুখে জানালার দিকে তাকিয়েছিলেন। মিষ্টি ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। ফয়সালের আম্মু মিষ্টিকে দেখে বলে উঠল, আসসালামু আলাইকুম মা, তুমি কে? মিষ্টি একটু ইতস্তত করে বলে উঠল, ওয়ালাইকুম সালাম আন্টি। আমি আসলে। মিষ্টিকে এভাবে আমতা আমতা করতে দেখে ফয়সাল ওর আম্মুকে বলে উঠল, আম্মু আমি যে বাসায় কাজ করি উনি হচ্ছে ওই বাড়ির মালকিন, মানে হচ্ছে বড় সাহেবের মেয়ে মিষ্টি ম্যাডাম। মিষ্টির মুখে প্রথমবারের মতো সম্মানবোধের ছোঁয়া দেখা গেল। মিষ্টি সিয়ামের পাশে গিয়ে বসল, সিয়ামের মাথায় হাত রাখলো। তুমি ভয় পেও না পিচ্ছি, তুমি ঠিকই ভালো হয়ে যাবে। তোমার ভাই অনেক বড় মনের মানুষ, সে তোমার জন্য সবকিছু করতে রাজি। সিয়াম চোখ বড় বড় করে মিষ্টির দিকে তাকালো, তার মুখে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। আপু আপনি কি আমার ভাইয়ের বউ হবেন? ঘর জুড়ে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা। মিষ্টি চোখ নামিয়ে ফেলল, কিন্তু তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি লুকিয়ে রইল। মিষ্টি উঠে বাইরে চলে আসলো। মিষ্টির পেছনে পেছন ফয়সাল ও বাহিরে আসলো। ফয়সালকে বাইরে আসতে দেখে মিষ্টি তাকে বলল, তোমার ভাইয়ের চোখে আমি তার ভাবি হয়ে গেছি, এখন তুই বল। তোর ভাইয়ের চোখে আমি তার ভাবি হয়ে গেছি, এখন তুই বল, আমি কি শুধু এক রাতের মজা হয়ে থাকবো তোর কাছে? ম্যাডাম আপনি কি বলতে চাইছেন? আমি বলছি আমি তোকে বিয়ে করতে চাই। ফয়সাল স্তব্ধ। সে কখনো কল্পনাও করেনি এই অহংকারী মেয়ে কখনো এমন কিছু বলতে পারে। ম্যাডাম আপনি সত্যি? হ্যাঁ, তোর সরল মন, তোর দায়িত্ববোধ, তোর ভালোবাসা সবকিছু আমাকে বদলে দিয়েছে। আমি আর আগের মতো নেই। তুই যদি রাজি থাকিস আমি তোর বাবা মার সামনে প্রস্তাব দিতে চাই। এই বলে মিষ্টি নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট রিং বক্স বের করলো। খুলে দেখালো একটা সাদা মাটার রিং। এই রিংটা আমি তোর জন্য কিনেছি। এখন তুই যদি বলিস না তাহলে তোকে আর জীবনেও দেখতে চাই না। মনে আছে ফয়সাল তোর 5 মাস আগের কথা? হ্যাঁ ম্যাডাম আমার সবই মনে আছে। ফয়সাল আর মিষ্টির মধ্যে কি ঘটেছিল 5 মাস আগে, চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। 5 মাস আগে যখন প্রথম ফয়সাল কাজে আসে মিষ্টিদের বাসায়, প্রথম দিন মিষ্টিকে কলেজে নিয়ে যাওয়ার সময় মিষ্টি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। তারপর থেকে মিষ্টির সাথে আর তেমন কথা বলতো না ফয়সাল, মিষ্টিকে এড়িয়ে চলতো। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন মিষ্টিকে কলেজের কিছুটা আগেই নামিয়ে দিয়েছিল ফয়সাল। ফয়সালকে মিষ্টি বলছিল তাকে ওখানে নামাতে। ফয়সাল মিষ্টিকে নামিয়ে গাড়ি ঘুরিয়ে যেই চলে যাবে তখনই ফয়সাল খেয়াল করলো কিছু ছেলে মিষ্টিকে ঘিরে দাঁড়িয়ে আছে আর হাসাহাসি করছে। ফয়সাল এটা দেখে গাড়িটা সাইড করে সেখানে গিয়ে বলে উঠল, কি সমস্যা ভাই, আপনাদের একা একটা মেয়েকে পেয়ে এমন অসভ্যের মতো আচরণ করছেন? ফয়সালের কণ্ঠ শুনে ছেলেগুলো পিছনে ফিরে তাকালো। ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল, কে রে ভাই তুই? মেয়েটার কে হোস? তোরা তো গায়ে লাগছে কেন? ভালোভাবে কথা বলুন। একটা মেয়ে বিপদে পড়েছে দেখে ও কি আমি এগিয়ে আসব? আমি আপনাদের মতো জানোয়ার না। ফয়সালের মুখে এমন কথা শুনে মিষ্টি চিৎকার করে বলে উঠল, এই কুত্তা ছোট লোকের বাচ্চা, তোকে কি আমি এখানে ডেকেছি? এসেছিস কেন? চলে যা তুই। ম্যাডাম আপনি বিপদে পড়েছেন দেখেও আমি এগিয়ে আসবো না, এত অমানুষ আমি নই। ফয়সাল আর মিষ্টির কথার মাঝে আবার তামিম নামের ছেলেটি বলে উঠল, এ তোদের মধ্যে কি সম্পর্ক সত্যি করে বলতো? ভাই আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, আমি ওনার ড্রাইভার। বুঝতে পারছি। তামামনি তুমি ড্রাইভারকে আদর ভালোবাসা দিতে পারো, আমরা একটু আদর চাইলেই দোষ হয়ে যায়, তখন সতী সাজো। ড্রাইভারের সাথে কোনো সম্পর্ক না থাকলে তোমার প্রতি এমনি দরদ উতলায় পড়তেছে তার। তামিম ছেলেটার মুখে এমন কথা শুনে ফয়সালের মাথায় রাগ উঠে গেল, আর সে পারল না নিজেকে কন্ট্রোল করতে। একটা ঘুষি বসিয়ে দিল তামিম নামের ছেলেটির মুখের উপর। বাকি ছেলেগুলো তামিমকে মারা দেখে ফয়সালের দিকে এগিয়ে আসলো। ফয়সাল একাই সবাইকে মেরে কাত করে দিল। ফয়সালের এমন রাগী মুখ দেখে মিষ্টি তো অবাক। মিষ্টি মনে মনে বলতে লাগলো, এই ছেলেটার গায়ে এত জোর, একটা সামান্য ড্রাইভার হয়ে হিরোদের মতো সবাইকে মেরে কাত করে দিল।
আমি এতদিন ভাবতাম ছেলেটা একটা অপদার্থ, ছেলেটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে। ফয়সালের মার খেয়ে সবাই চলে গেল ওখান থেকে। ফয়সাল মিষ্টির সামনে এসে বলতে লাগলো, ম্যাডাম আপনি যেতে পারেন, আশা করি ওরা আর আসবে না। ফয়সালের কথা শুনে মিষ্টির তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলো। তারপরে ফয়সালকে বলল, আজকে আর ক্লাস করব না, চল আমাকে বাসায় নিয়ে চল। আচ্ছা ম্যাডাম চলুন। ফয়সাল মিষ্টিকে নিয়ে চলে আসলো বাসায়। মিষ্টিকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে তার আম্মু বলল, কি রে মিষ্টি, তুই এত তাড়াতাড়ি চলে এলি আজ? কলেজে যাসনি? না আম্মু, কলেজে যাইনি, এমনি ভালো লাগছে না, আমি উপরে গেলাম, আমাকে কেউ ডিস্টার্ব করো না, আমি একটু রেস্ট নিব। এই বলে মিষ্টি চলে গেল তার রুমে। গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফয়সালের কথা ভাবতে লাগলো মনে মনে। ছেলেটা মেয়েদের অনেক সম্মান করে, এমন একটা ছেলেকেই তো আমি জীবনসঙ্গী হিসেবে চাই। আর ছেলেটার ভেতরে একটা হিরো হিরো ব্যাপারও আছে, বেশ ভালো লেগেছে আমার। কিন্তু ও কি আমাকে মেনে নেবে? একবার বলে দেখি না কি হয়। আমার মতো এত বড়লোকের মেয়ে অবশ্যই মেনে নেবে। এভাবেই চলে গেল সেদিনের দিনটি। পরের দিন সকালবেলা মিষ্টি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ফয়সাল গ্যারেজের থেকে গাড়ি বের করতেই মিষ্টি গাড়িতে উঠে গেল। তারপর ফয়সালকে মিষ্টি বলল, ফয়সাল আজকে আমি কলেজে যাব না, সামনে একটা পার্ক আছে না, ওখানে নিয়ে চলো। ঠিক আছে ম্যাডাম। এই বলে ফয়সাল গাড়ি চালাতে লাগলো। ফয়সাল মনে মনে ভাবছে, আজকে হঠাৎ ম্যাডামের কি হলো? আমার সাথে এত ভালো ব্যবহার করেছে যে কিছুই তো মাথায় ঢুকছে না। ফয়সাল এসব ভাবতে ভাবতে গাড়ি চালাতে নিয়ে চলে গেল পার্কের সামনে। গাড়িটা দাঁড় করিয়ে দিল। গাড়ি থেকে নেমে গেল মিষ্টি। গাড়ি থেকে মিষ্টি নেমে ফয়সালকে বলল, ফয়সাল তুমিও আমার সাথে এসো, গাড়িটা এক সাইডে রেখে। না ম্যাডাম সমস্যা নাই, আমি গাড়ির মধ্যে বসে আছি, আপনি আপনার কাজ শেষ করে আসুন। তোমাকে আমি কিছু বলতে বলিনি, আমার সাথে আসতে বলেছি। মিষ্টির রাগী কণ্ঠস্বর শুনে ফয়সাল ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মিষ্টির পিছনে পিছনে যেতে লাগলো। একটা নিরিবিলি জায়গায় গিয়ে মিষ্টি ফয়সালকে বলল, ফয়সাল তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে আপনার কি কথা আছে ম্যাডাম? যা কথা আছে তা তো বাড়িতেই বলতে পারতেন। না, বাড়িতে বলা যেত না, এই জন্যই তো এখানে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, তো কি বলবেন বলুন। ফয়সালের অনুমতি পেয়ে মিষ্টি ফয়সালের সামনে এসে ফয়সালের দুইটা হাত ধরে বলতে লাগলো, ফয়সাল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কালকে তুমি ওই ছেলেগুলোর হাত থেকে আমাকে যেভাবে বাঁচালে, তারপর থেকে আমি তোমার কথা ভুলতে পারছি না। কাল সারা রাত ভেবেছি, তোমার কথাই মাথায় এসেছে বারবার। সত্যি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ ফয়সাল। মিষ্টির মুখে এমন কথা শুনে ফয়সাল তো অবাক। ফয়সাল তার হাতটা মিষ্টির হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে গেল। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মিষ্টি আবারও বলল, কি হলো ফয়সাল, তুমি কিছু বলছো না কেন? আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে না? ফয়সাল মিষ্টির দিকে তাকালো, তারপরে বলতে লাগলো, ম্যাডাম আপনি যা ভাবছেন সেটা আপনার ভুল ধারণা। এটা আপনার ভালোবাসা না, এটা আপনার মোহ। আর আমি আর আপনি কখনো সমান সমান হতে পারি না। আপনি কোথায় আর আমি কোথায়? আপনি হলেন মালকিন আর আমি হলাম আপনার সামান্য ড্রাইভার। আপনি তো আমার সাথে প্রথম দিন থেকে খারাপ ব্যবহার করে আসছেন, তাহলে আজকে আপনাকে কেন মনে হলো যে আপনি আমাকে ভালোবাসেন? আপনার মতে তো আমি ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, তাহলে ছোট লোকের বাচ্চাকে ভালোবাসতে লজ্জা করবে না আপনার এখন? ফয়সালের মুখে এমন কথা শুনে মিষ্টি কান্না কণ্ঠে বলে উঠল, প্লিজ ফয়সাল, আমাকে তুমি মাফ করে দাও, আমি আমার ভুল স্বীকার করছি। আমার এমন করাটা ঠিক হয়নি, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমি দুঃখিত ম্যাডাম, আপনি আমাকে মাফ করবেন। আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আপনার মতো অহংকারী দেবাঙ্গী মেয়েকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। আর আপনি কত বড় লোকের মেয়ে, আর আমি হলাম সাধারণ একটা ঘরের ছেলে। আমার সাথে গিয়ে থাকতে পারবেন না? আমি সব পারবো যদি তুমি আমার পাশে থাকো, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। আমাকে মাফ করবেন, এমন কিছু আর ভবিষ্যতে আমাকে বলবেন না, তাহলে আমি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হব। শুধুমাত্র চাকরিটা এখন ছেড়ে দিতে পারলাম না আমার সংসারের কথা ভেবে, কারণ আমার পরিবারে আমার বৃদ্ধ বাবা মা আর ছোট ভাই আছে, সেও অনেক অসুস্থ। দয়া করে আপনি আর কখনো এইসব বলবেন না। আপনি যদি বাসায় যান তাহলে চলুন, আপনাকে নিয়ে যাচ্ছি। আমি গাড়িতে গিয়ে বসলাম। এই বলে ফয়সাল চলে যেতে লাগলো। মিষ্টি পেছন থেকে ফয়সালকে ডেকে বলে উঠল, ফয়সাল একটু দাঁড়াও, আমার কথা শুনে যাও। ফয়সাল মিষ্টির কথা শুনে দাঁড়িয়ে গেল। তারপরে পিছনে ঘুরে মিষ্টিকে বলতে লাগলো, জি ম্যাডাম বলুন, কি বলবেন, আমি শুনছি। আমি তোমাকে আর কখনো এসব কথা বলবো না, তাও তুমি চাকরিটা ছেড়ো না।
আর তুমি গাড়িতে গিয়ে বসো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ধন্যবাদ ম্যাডাম, আমি গিয়ে তাহলে বসছি, আপনি আসুন। এই বলে ফয়সাল ওখান থেকে চলে গেল, গিয়ে গাড়ির মধ্যে বসলো। আর এদিকে মিষ্টির মাঠের মধ্যে দাঁড়িয়ে মনে মনে বলল, কি ভেবেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? কখনো না। তোমাকে আমার করে আমি নিবই, যেভাবেই হোক একটা প্ল্যান বের করতেই হবে আমাকে। এখন বাসায় যাই, বাসায় গিয়ে একটা প্ল্যান করতে হবে। ফ্ল্যাশব্যাক অ্যান্ড চলুন এবার বর্তমানে ফিরা যাক। অতীতের থেকে বের হয়ে এসে মিষ্টি বলল, তোকে যখন আমি ভালোবাসার কথা বলেছিলাম তখন তুই আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করিসনি। এরপর থেকে আমার ইগোতে লাগে। তখন আমি প্ল্যান করতে থাকি তোকে কি করে নিজের দখলে আনা যায়। তখন আমার এক বান্ধবীর সাথে পরামর্শ করলে ও আমাকে আইডিয়াটা দেয়। তার জন্য আমি তোকে দিয়ে এই জিনিসটা কিনিয়েছিলাম, আর রাতে তোর সাথে ওই কাজগুলো করি। এখন তো তোর আমাকে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। তুই যদি আমাকে ভালোভাবে বিয়ে করতে রাজি না হোস, তাহলে আমি বাবাকে তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দিব। তোর বাবা মাও তোকে অবিশ্বাস করবে, সবার থেকে তুই দূরে চলে যাবি। তার থেকে ভালো তুই আমাকে বিয়ে করে নে, এটাই তোর জন্য ভালো হবে। মিষ্টির কথাগুলো শুনে ফয়সাল তো রীতিমতো অবাক হয়ে গেল। সে অবাক চোখে মিষ্টির দিকে তাকিয়ে বলল, আপনারা স্বভাব আসলে কোনোদিনও পাল্টাবে না। আমি ভেবেছিলাম আপনি হয়তো আস্তে আস্তে ভালো হয়ে যাবেন, কিন্তু আপনি সে আগের স্বভাবই ধরে রেখেছেন। আপনাকে কখনো আমি ভালোবাসতে পারবো না, বিয়ে তো দূরে থাক। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। আর আপনার থেকে যে 10 লক্ষ টাকা আমি নিয়েছি সেটা আপনাকে আমি খুব শীঘ্রই ফিরিয়ে দেব। দরকার পড়লে নিজের কিডনি বেচেও ফিরিয়ে দিব। আপনার মতো অহংকারী মেয়ে টাকায় আমার ভাই বেঁচে ফিরেছে ভাবতেই আমার লজ্জা করছে। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস হয় কি করে? তুই এত কথা আমাকে বলিস? আর আমি এটা আগে থেকেই জানতাম। তোর ভাই ভীষণ অসুস্থ, তোর বিষয়ে খোঁজ খবর আমি নিয়েই তোকে ফাঁদে ফেলেছি, বুঝলি? আমি জানতাম তোর টাকার অনেক প্রয়োজন, যার জন্য এই প্ল্যানটা করা। আর তুই আমাকে টাকা ফেরত দিবি তার আগে তুই দেখ আমি তোর সাথে কি করি। রেডি থাক শুধু। এই বলে মিষ্টি চলে গেল সিয়ামের কেবিনের মধ্যে। ফয়সাল শুধু মিষ্টির যাওয়ার দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবতে লাগলো, এরকম বড় লোকের অহংকারী মেয়ে কখনো নিজেকে পরিবর্তন করতে পারে না। ভুল ধারণাটা আমারই। এসব ভাবতে ভাবতে ফয়সালও চলে গেল সিয়ামের কেবিনে। ফয়সাল ঢুকে তো পুরো অবাক হয়ে গেছে। ফয়সালের আম্মুকে জড়িয়ে ধরে মিষ্টি কান্না করছে আর বলছে, আন্টি বিশ্বাস করুন, আমি আপনার ছেলেকে অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনার ছেলে আমার কোনো কথাই শোনেনি। ও আমাকে বলেছে ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে। আমার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করেছে। সেদিন আব্বু আম্মু কেউ বাসায় ছিল না। আমাকে একা পেয়ে আপনার ছেলে আমাকে ভালোবাসার কথা বলে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। আমাকে অজুহাত দেখাচ্ছে যে সে গরিব, সে যদি এখন আমাকে বিয়ে না করে আমি কোথায় যাব? আপনি আমাকে বলুন, আমার তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। এই কথাগুলো এক নিঃশ্বাসে বলে মিষ্টি আবারও ফয়সালের আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিষ্টির এমন কথা শুনে পুরো অবাক হয়ে গেল। ফয়সাল মনে মনে ভাবছে, ম্যাডাম এখন সব দোষ আমাকে দিচ্ছে। এ আবার কি মেয়ে রে বাবা? আমার আব্বু আম্মু আবার ভুল বুঝে আমাকে দূরে সরিয়ে দেবে না তো? না না, আমাকে সত্যিটা বলতেই হবে। এই কথা মনে মনে ভেবে ফয়সাল তার আম্মুর সামনে এগিয়ে যায়। ফয়সালকে এগিয়ে আসতে দেখে মিষ্টি সরে দাঁড়ায়। ফয়সালের আম্মু ফয়সালের হাত ধরে টেনে কেবিনের বাইরে নিয়ে আসে, কারণ সিয়াম অসুস্থ। তার সামনে সিনক্রেট করাটা ঠিক হবে না বলে মনে করে ফয়সালের আম্মু। ফয়সালকে বাহিরে নিয়ে এসে ফয়সালের গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারে। আর ফয়সালের আম্মু বলতে লাগে, ছি, তোকে আমার নিজের সন্তান ভাবতে লজ্জা করছে। তোর মতো ছেলেকে আমি জন্ম দিয়ে পাপ করেছি। তুই কেন জন্মের সময় মরে গেলি না? তোকে কি আমি এভাবে মানুষ করেছি? একটা মেয়ে সুযোগ নিয়ে তুই তার এত বড় ক্ষতি করলি? তুই আমার চোখের সামনে থেকে এখনই বের হয়ে যা, তোকে আমি দেখতে চাই না। ফয়সাল গালে হাত দিয়ে তার আম্মুর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ফয়সাল বলে উঠল, আম্মু প্লিজ, তুমি আমার কথাটা একবার শোনো। আমি তোমাকে সত্যিটা বলছি। ম্যাডাম তোমাকে যা বলেছে সব মিথ্যা কথা বলেছে, বিশ্বাস করো আমাকে। ফয়সালের এই কথা শুনে ফয়সালের আম্মু আবারও তাকে ঠাস ঠাস করে চড় মারল আর বলল, তোর লজ্জা করে না? এখনো মিথ্যা কথা বলছিস? একটা মেয়ে তার সম্বন্ধে এত বড় মিথ্যা কথা কেন বলবে? তুই আমাকে বল। আর তোর বিষয়ে মিথ্যা কথা বলে তার লাভ কি? তুই তো সামান্য একটা ড্রাইভার, তাদের বাড়িতে কাজ করিস। এখনো সময় আছে, নিজের ভুলটা স্বীকার কর। আম্মু
আমি সত্যি কথা বলছি, আমি কোনো অন্যায় করিনি। ফয়সাল আর তার আম্মুর কথা হচ্ছে, পাশে মিষ্টি আর ফয়সালের আব্বু দাঁড়িয়ে আছে। মিষ্টি ফয়সালের কথা শুনে মনে বলে উঠল, আন্টি আমার কাছে সব প্রমাণ আছে, ফয়সাল মিথ্যা কথা বলছে। আপনি চাইলে আমি আপনাকে সব প্রমাণ দেখাতে পারি, কিন্তু আপনি তো ফয়সালের আম্মু হন, তাহলে আমারও আম্মু হন। আপনাকে বিষয়টা দেখাতে আমার লজ্জা করবে। মিষ্টির কথা শুনে তো ফয়সাল অবাক হয়ে যাচ্ছে, খালি চুপচাপ ওর কথা শুনছে ফয়সালের আম্মু। একবার বলে উঠল, থাক, তোমাকে কোনো প্রমাণ দেখাতে হবে না, আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা কথা কি মা, আমরা তো মধ্যবিত্ত পরিবারের লোক। তোমার বাবা মা কি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তোমাকে বিয়ে দেবে? আমার ছেলে যেহেতু অন্যায় করেছে, আমার ছেলেই তোমাকে বিয়ে করবে। তুমি চিন্তা করো না। আন্টি আপনি চিন্তা করবেন না, আব্বু আম্মুকে আমি রাজি করাবো। ফয়সাল যেহেতু আমার সাথে এত দূর সম্পর্কটা এগিয়েছে, নিশ্চয়ই আব্বু আম্মু আমাদের মেনে নেবে, আর আমি আপনাদের ওখানে মানিয়ে নিতে পারবো। আর আমার বাবার তো সম্পত্তি কম নেই, আমি তো আমার বাবা মার একমাত্র মেয়ে, আমারই তো সবকিছু। চিন্তা করবেন না আপনি আন্টি, তাহলে আমি এখন বাসায় যাই। আচ্ছা মা, ঠিক আছে, তুমি তাহলে সাবধানে বাড়িতে যাও। আর কালকে সকালে সিয়ামের অপারেশন হয়ে গেলে ওকে 3-4 দিনের মধ্যে হসপিটাল থেকে যখন ছেড়ে দিবে, বাসায় গিয়ে আমি তোমার আব্বু আম্মুর সাথে কথা বলবো, কেমন? তুমি চিন্তা করো না। আর আমার ছেলেটার জন্য তুমি দোয়া করো, যেন আমার ছেলেটা সুস্থভাবে ফিরে আসে। অবশ্যই আন্টি, আমি কালকে সকালে আবার আসবো। দেখেন, আমি আমার আব্বু আম্মু আসবে আমার সাথে, আপনি সাবধানে থাকবেন। আঙ্কেল আপনিও দেখে শুনে থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। এই বলে মিষ্টি সেখান থেকে চলে গেল। ফয়সাল অনেকবার চেষ্টা করলো তার আব্বু আম্মুর সাথে কথা বলার, কিন্তু তার আব্বু আম্মু কোনো কথা না তার সাথে বলল না, তার কোনো কথা শুনতে তারা রাজি না। ফয়সালের আম্মু শুধু একটা কথাই ফয়সালকে বলল, যা ভুল করেছিস সব ঠিক করে নে। তুই মেয়েটাকে বিয়ে করবি, এটা আমার শেষ কথা। আর যদি মেয়েটাকে বিয়ে না করিস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। আর এখন তো আমার মনে হচ্ছে তুই অসৎ উপায়ে এই টাকাটা জোগাড় করেছিস। তুই কি করে জোগাড় করেছিস টাকাটা, আমাকে বল তো সত্যি করে। আমার তোর উপর থেকে বিশ্বাস উঠে গেল রে। তোকে আমি কত ভালোভাবে মানুষ করেছিলাম, তুই আমার সম্মানটা রাখলি কোথায় বল? তুই আমার সম্মান একদম শেষ করে দিলি। আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না, আমার তো মরে যেতে ইচ্ছা করছে। আম্মু প্লিজ, তুমি এভাবে কথা বলো না, তোমাদের কাউকে মরতে হবে না। তুমি যা বলবে আমি তাই করব। আর টাকাটা আমাকে ম্যাডামই দিয়েছিল। ফয়সাল তার আম্মুর মুখে এমন কথা শুনে তার খুব কষ্ট হলো, কান্নাগুলো গলার কাছে দলা পাকিয়ে গেল। সে কান্না কণ্ঠে বলতে লাগলো, আম্মু সত্যি কথা, আমি এমন কিছু করিনি। তোমরা যা ভাবছো তা নয়, একদমই। একদিন না একদিন এটা সত্যিটা প্রমাণ হবে, সেই দিন আমাকে আর তোমরা খুঁজে পাবে না। যাই হোক, এসব বাদ দাও, তোমাদের সব কথা আমি মেনে নেব বললাম তো। তোমরা আমার সম্পর্কে যা খুশি তাই ভাবতে পারো, এখন এসব বাদ দাও। আর সিয়ামের জন্য দোয়া করো, কালকে যেন ওর অপারেশনটা ভালোভাবে হয়ে যায়। ফয়সালের আম্মু আর কোনো কথাই বলল না। এইভাবেই চলে গেল সেদিনের দিনটা। পরের দিন সকালবেলা 8টার দিকে মিষ্টিরা সবাই চলে এলো। মিষ্টির আব্বু আম্মু ও এসেছে হসপিটালে। মিষ্টির রাতে বাসায় গিয়ে ওর আব্বু আম্মুকে সব বুঝিয়ে বলেছে। ওর আব্বু আম্মু সব শুনে ফয়সালের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, কিন্তু মন থেকে ফয়সালকে মেনে নিতে পারেননি, কারণ মিষ্টির আব্বু ফয়সালকে অনেক বিশ্বাস করত। সেই বিশ্বাসটা ফয়সাল রাখতে পারেনি। তাও মানবতার খাতিরে তারা এসে দেখে হসপিটালের করিডোরে সবাই দাঁড়িয়ে আছে। মিষ্টির আব্বু ফয়সালের আব্বুকে বলে উঠল, ভাইজান, আপনারা কেউ চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। ওকে অপারেশন থিয়েটারে ঢোকাবে কখন? এই তো 8:30টার দিকে ঢোকাবে, ডক্টর চলে এসেছে, এখন সব রেডি করেছে, কিছুক্ষণের মধ্যে সিয়ামকে নিয়ে আসবে। আর আমাকে ভাইজান বলছেন কেন স্যার? আসলে আমি তো ফয়সালের আব্বু, আপনার বাড়িতে তো ফয়সাল সামান্য একটা কর্মী, আমাকে এত সম্মান দেওয়ার প্রয়োজন নেই। ভাইজান, আমি হতে পারি বড় লোক, কিন্তু আমিও এক সময় আপনাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলাম। দুবেলা ঠিক করে খেতে পারতাম না। আমার অক্লান্ত পরিশ্রমে আমি আজ এখানে এসে দাঁড়িয়েছি, তাই আমি বুঝি মধ্যবিত্ত পরিবারের কষ্টটা। আর 2 দিন পর তো আমরা একটা আত্মীয় হতে যাচ্ছি, তাই এসব ভাববেন না। আমার কাছে সবাই সমান। আমি বড়লোক বলে কি গরিবদের মানুষ মনে করি না? মিষ্টির আব্বুর কথা শুনে ফয়সালের আব্বু আর কিছু বলল না। তারপরে দুজনেই
কিছুক্ষণ নীরবতা পালন করলো। নীরবতা ভেঙে ফয়সালের আব্বু আমতা আমতা করে বললে উঠল, আসলে আপনাকে যে কিভাবে বলি স্যার, মানে এত আমতামতা করার প্রয়োজন নেই, আর আমাকে স্যার বলার প্রয়োজন নেই। আমাকে আপনি ভাইজান বলে সম্বোধন করতে পারেন। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আসলে ভাইজান, আমার ছেলে যা করেছে তার পক্ষ থেকে আমি আপনার কাছে জোর হাত করে মাফ চাচ্ছি। আমার ছেলে এরকম না, কেন যে এরকম কাজটা করলো ও বুঝতে পারছি না। দয়া করে আমাদের ছেলেটাকে মাফ করে দিন। আপনি এভাবে বলবেন না দয়া করে। আমার খারাপ লেগেছে। একটা জায়গায় আমি ফয়সালকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমার বিশ্বাসের মর্যাদা রাখলো না। ও যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। সিয়াম সুস্থ হয়ে বাড়ি ফিরলেই আমরা ঘরোয়াভাবে ফয়সাল আর মিষ্টির বিয়েটা দিয়ে দিব, যাতে লোক জানাজানি না হয়। হ্যাঁ, ঠিকই বলছেন। তাছাড়া ফয়সাল তো আর কোনো উপায় রাখেনি। তাদের দুজনের কথার মাঝে সিয়ামকে নিয়ে আসলো অপারেশন থিয়েটারে। ঢোকাবে ফয়সালের আম্মু সিয়ামকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা একদম ভয় পাবি না, আমরা বাহিরে আছি, ঠিক আছে? তোর কিচ্ছু হবে না, তুই একদম সুস্থ হয়ে বাড়ি ফিরবি। আম্মু, আমার খুব ভয় করছে। তুমি আমার সাথে ভেতরে চলো না, ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ভয় পাস না বাবা, তুই তো আমার সাহসী ছেলে, আর ওরা তোকে ভালো করার জন্য নিয়ে যাচ্ছে। তুই একদম ভালো হয়ে ফিরবি। আমার দেওয়া সবসময় তোর কাছে আছে, তোর সাথে আছে। এই কথা বলে ফয়সালের আম্মু সিয়ামের কপালে একটা চুমু দিল। তারপরে নার্সটা সিয়ামকে নিয়ে চলে গেল ওটির ভিতরে, আর সবাই বাইরে অপেক্ষা করতে লাগলো। দীর্ঘ 2 ঘন্টা অপারেশন করার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে হাসি মুখে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল হয়েছে। সিয়ামকে কিছুক্ষণের মধ্যে বেডে শিফট করা হবে। আশা করি 1-2 ঘন্টার মধ্যে সিয়ামের জ্ঞান ফিরে আসবে। ও এখন সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু ওকে ফুল 2 মাস বেড রেস্টে রাখতে হবে। খুব যত্ন নিতে হবে, ছোট মানুষ তো। ডাক্তার সাহেব, আপনি চিন্তা করবেন না, আমি ওর সবসময় খেয়াল রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ আমার ছেলের জীবনটা বাঁচিয়ে দেওয়ার জন্য। এভাবে বলবেন না, এটা আমাদের কর্তব্য, আর সেটাই আমরা পালন করছি। এই বলে ডাক্তার ওখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর সিয়ামকে বেডে শিফট করা হলো। সবার মুখে হাসি, সিয়াম ভালো হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা পর সে আবার জ্ঞান ফিরে এলো। সিয়াম হালকা হালকা করে তাকিয়ে পাশে দেখে তার আম্মুর বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। সিয়াম চোখ খুলে হালকা স্বরে বলে উঠল, আমার ভাইয়া কোথায় আম্মু? দাঁড়া বাবা, আমি ফয়সালকে এখনই ডেকে দিচ্ছি, তুই চুপচাপ শুয়ে থাক, নড়াচড়া করবি না কিন্তু। এই বলে ফয়সালের আম্মু বাইরে এসে ফয়সালকে বলল, সিয়াম তোকে খুঁজছে, ভেতরে যা, ওর সাথে গিয়ে দেখা করে আয়, আমরা বাহিরে অপেক্ষা করছি। ফয়সালের আম্মুর কথা শুনে ফয়সাল চলে গেল ভেতরে। গিয়ে সিয়ামের সাথে 2-1টা কথা বলে চলে আসলো বাহিরে। এভাবে দেখতে দেখতে কেটে গেল 3টি দিন। 4 দিনের মাথায় সিয়ামকে ছেড়ে দিল। সে এখন অনেকটা সুস্থ। বাসায় বাসায় গিয়ে মাসখানেক রেস্ট নিলেই সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আজকে সিয়াম বাড়ি ফিরল, তাই ফয়সালের আম্মু সিয়ামের সব পছন্দের রান্না করলো, কিন্তু সবাই পাতলা করে ঝোল করেছে। সিয়ামের এখন পাতলা ঝোলই খেতে হবে বেশি বেশি করে, যাতে সিয়াম খুব তাড়াতাড়ি সুস্থ হয়। সিয়ামকে বাড়িতে নিয়ে আসা প্রায় 2 দিন হয়ে গেল। ফয়সাল কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে সেই ঘটনার পর থেকে। মিষ্টির সাথেও তার আর কোনো কথা হয় না আজ কয়েকদিন। হঠাৎ করে ফয়সালের বাসার কলিং বেল বেজে উঠল। ফয়সাল সোফা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখলো মিষ্টির আব্বু আর মিষ্টির আম্মু দাঁড়িয়ে আছে। ফয়সালের আম্মু বাইরে এসে দেখে মিষ্টির আব্বু আম্মু এসেছে। ফয়সালের আম্মু তাড়াতাড়ি করে ফয়সালের আব্বুকে ডাক দিল। ফয়সালের আব্বু এসে ওদের দেখে সালাম দিল। তারপরে সবাই মিলে বসে গল্প করতে লাগলো। ফয়সাল চলে গেল। ফয়সালের আম্মু গেছে রান্নাঘরে হালকা কিছু নাস্তা তৈরি করতে। মিষ্টির আব্বু ফয়সালের আব্বুকে বলে উঠল, ভাইজান, আমরা এসেছিলাম ফয়সাল আর মিষ্টির বিয়ের ব্যাপারে কথা বলতে। সিয়ামকে নিয়ে আসা তো প্রায় 3 দিন হয়ে গেল। আমি চাচ্ছিলাম কি ফয়সাল আর মিষ্টির বিয়েটা ঘরোয়াভাবে দিয়ে দিতে। ভাইজান, আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। আমি আপনার উপর কোনো কথা বলবো না। আচ্ছা ভাইজান, ঠিক আছে, তাহলে আজকে রাতে কাজী নিয়ে এসে ওদের বিয়েটা করিয়ে দেব, কেমন?
এসব কথা পরেও হবে, আগে কিছু নাস্তা করে নিন। রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আস্তে আস্তে কথাটা বলে উঠল ফয়সালের আম্মু। তারপরে নাস্তাগুলো টেবিলে রাখলো। সবাই মিলে হালকা নাস্তা করে আব্বু আম্মু চলে গেল তাদের বাসায়। এভাবেই কেটে গেল দিনটা। রাতের বেলা মিষ্টির আব্বু আম্মু একটা কাজী সহ মিষ্টিকে নিয়ে চলে আসলো ফয়সালদের বাসায়। তেমন কোনো আয়োজন নেই, শুধু বিয়েটা পড়ানো হচ্ছে ঘরোয়াভাবে। তারপরে দুই পরিবারের সাক্ষী রেখে ফয়সালের মিষ্টির বিয়েটা হয়েই গেল। ফয়সালের বাড়ির লোক নিজেদের সাধ্যমতো হালকা কিছু আয়োজন করেছিল। সবাই একসাথে খাওয়া দাওয়া করে মিষ্টির আম্মুরা চলে গেল তাদের বাসায়। ফয়সালের আম্মু তারপরে মিষ্টিকে বলে উঠল, মিষ্টিমা, ঘরে যাও, অনেক রাত হয়েছে। ফয়সাল, ওকে নিয়ে যা ঘরে, অনেক রাত হয়েছে। ফয়সাল তার আম্মুর কথা শুনে মিষ্টিকে নিয়ে চলে গেল ফয়সালের রুমে। ফয়সালের আম্মু সব গোছগাছ করে চলে গেল সিয়ামের রুমে ঘুমাতে, কারণ সিয়ামের অপারেশন হওয়ার পর থেকে ফয়সালের আম্মু সিয়ামের সাথে থাকে। অপরদিকে ফয়সাল রুমে এসে রুমটা লাগিয়ে নিজের মতো ফ্রেশ হয়ে নিল। মিষ্টির সাথে একটা কথাও বলল না ফয়সাল। ফ্রেশ হয়ে বের হতেই মিষ্টি ফ্রেশ হয়ে আসলো। এসে দেখলো ফয়সাল বসে বসে ফোন টিপতেছে। মিষ্টি ফয়সালকে উদ্দেশ্য করে বলে উঠল, এই তুমি ফোন দিতেছো কেন? আজকে আমাদের বাসরাত, তুমি কি ভুলে গেছো? বাসরাতে কি কেউ ফোন টিপে? আমি আপনাকে বউ হিসেবে মানি না। আর কিসের বাসরাত? হ্যাঁ, আপনার মতো মিথ্যাবাদী মেয়েকে আমি আমার বউ হিসেবে কখনোই মানব না। প্লিজ ফয়সাল, সব ভুলে যাও না। আমি তো এখন তোমার বউ, তুমি তো আমাকে বিয়ে করেছো। এখনো কেন তুমি আমার সাথে এমন করছো? আপনি আমাকে মিথ্যা বলে ফাঁসিয়ে বিয়ে করেছেন, এটাকে বিয়ে বলে না। এটাকে বিয়ে বলে না মানে? তুমি আমাকে সবার সামনে সাক্ষী রেখে ইসলামী দৃষ্টিতে বিয়ে করেছো, আবার তুমি অস্বীকার করছো আমি তোমার স্ত্রী। আমি তোমার স্ত্রীর অধিকার পাবো তোমার থেকে। মিষ্টির মুখে এই কথা শুনে ফয়সালের রাগ উঠে গেল। ফয়সাল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মিষ্টির দুহাত চেপে ধরে বলে উঠল, আমার থেকে বউয়ের অধিকার পাওয়ার খুব শক্ত, তাই না? দাঁড়া, তোকে বউয়ের অধিকার পাওয়াচ্ছি আমি। এই বলে ফয়সাল মিষ্টিকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে তার গালে, ঠোঁটে, কপালে অজস্র জায়গায় পাগলের মতো কিস করতে লাগলো। ঠিক এমনভাবে কামড় ধরেছে যে তার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। তাও ফয়সাল পাগলের মতো কিস করতে থাকে মিষ্টিকে। কিস করতে করতে ফয়সাল এক টানে মিষ্টির শাড়ি খুলে ফেলল। মিষ্টি এখন উলঙ্গ হয়ে শুয়ে আছে, মিষ্টির শরীরে কিচ্ছু নেই। ফয়সাল তার আসল কাজ শুরু করতেই মিষ্টি চিৎকার করে বলে উঠল, ফয়সাল প্লিজ আস্তে করো, আমি ব্যথা পাচ্ছি তো। এইভাবে করলে তো আমি মরে যাব। কেন আমার বউয়ের অধিকার পাওয়া না তোর খুব শখ? এখন কষ্ট হচ্ছে কেন? কেবল তো শুরু করলাম, দেখ আরো কি করি। ফয়সাল এটা বলার পর প্রায় 3 ঘন্টা ধরে মিষ্টির সাথে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক করে। মিষ্টির অনেক কষ্ট হয়। মিষ্টি অনেক করে বলে ফয়সালকে তাকে ছেড়ে দিতে, কিন্তু ফয়সাল তাকে কিছুতেই ছাড়ে না। 3 ঘন্টা পর ফয়সাল ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে মিষ্টির বুকে। এদিকে মিষ্টি ব্যথায় নড়তেও পারছে না। সকাল 6টা ফয়সালের ঘুম ভেঙে যায়। ফয়সাল উঠে ফ্রেশ হয়ে আসে। তারপরে সে মিষ্টিকে ডাকতে লাগলো, এই বড়লোকের নবাব নন্দিনী, আদরের মেয়ে, তাড়াতাড়ি ওঠ, যে আমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আয়। ফয়সালের ডাক শুনে অনেক কষ্টে মিষ্টি তার চোখ খুলে আস্তে আস্তে ফয়সালকে বলল, ফয়সাল আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ঘুমাতে দাও। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, সারা শরীর আমার ব্যথা, আমি এখন উঠতে পারবো না। এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি। আমি তোকে যা বলবো তোর তাই শুনতে হবে। কোনো কথা না বলে তাড়াতাড়ি ওঠ, যা বললাম তাই কর। আর তুই যদি না উঠিস আমি কিন্তু আমার খারাপ রূপ দেখাতে বাধ্য হব, বলে দিলাম। আমার সাথে তুমি কেন এমন করছো? কালকে সারা রাত ধরে তুমি আমার সাথে ওরকম করেছো, আমি ব্যথায় আজকে উঠতে পারছি না। আমি তো তোমার বউ, আমার কষ্টগুলো তুমি বুঝবে না? তুমি তো এরকম ছিলে না। এতদিন আমায় সরল রূপটা দেখেছিস, এখন থেকে তুই আমার খারাপ রূপটা দেখবি। তুই আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবা মার কাছে আমাকে খারাপ বানালি, আবার তোর বাবা মার কাছে আমাকে খারাপ বানালি। আজকে থেকে তোর যন্ত্রণা পাওয়া শুরু, তুই রেডি থাকিস। মিষ্টি ফয়সালের এমন রূপ দেখে তো অবাক হয়ে গেল। মিষ্টি ফয়সালের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এটাই কি সেই ছেলেটা যে ছেলেটা ছিল আগে, যখন যা বলতাম তাই করতো? এত অত্যাচার করেছি, কোনোদিনও কোনো কথা বলেনি, আজকে আমার সাথে এরকম ব্যবহার করছে। আমি কি ওর সাথে অন্যায় করলাম এই অপবাদ দিয়ে? কিন্তু আমারই বা কি করার ছিল? ও তো আমাকে মেনেই নিচ্ছিল না, যার জন্য আমি এমনটা করতে বাধ্য হয়েছি। মিষ্টি মনে মনে এসব কথা ভেবে কষ্ট করে বিছানা থেকে উঠে চলে ওয়াশরুমে। তারপরে ফ্রেশ হয়ে চলে গেল রান্নাঘরে।
ভালো করে ওড়না দিয়ে সারা গাটা পেঁচিয়ে নিল, কারণ সারা গায়ে ওর কামড়ের দাগ বসে গেছে কালকে রাতে। মিষ্টি রান্নাঘরে গিয়ে দেখে তার শাশুড়ি কাজ করছে। মিষ্টিকে দেখে ফয়সালের আম্মু বলে উঠল, আরে মিষ্টিমা, তুমি এত সকালে নেমে এসেছো যে? তোমাকে কে আসতে বলেছে? তোমাদের নতুন বিয়ে হয়েছে, এখন তোমার রান্নাঘরে আসার কোনো প্রয়োজন নেই। কিছুদিন যাক, তারপরে তোমাকে সব দায়িত্ব আমি বুঝিয়ে দিয়ে তখন আমি শুধু রেস্ট নেব। আম্মু আপনার ছেলে বলেছে তার জন্য নাস্তা বানিয়ে নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা বানিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। না আম্মু, আপনি আমাকে দেখিয়ে দিন, আমি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি করো। মিষ্টিকে ফয়সালের আম্মু সব দেখিয়ে দিল। মিষ্টি ফয়সালের আম্মুর কথা মতো সব করে নাস্তা রেডি করে নিয়ে চলে গেল ফয়সালের রুমে। ফয়সালের রুমে গিয়ে নাস্তা টেবিলের উপর রাখতেই ফয়সাল বলে উঠল, একটা নাস্তা বানাতে এতক্ষণ লাগে? আমার বাড়িতে এরকম পায়ের উপর পা তুলে খাওয়া যাবে না, মনে রাখিস। সব কাজ করে খেতে হবে। আমাকে একটু সময় দাও, আমি নিজেকে মানিয়ে নিব। ফয়সাল মিষ্টির এই কথা শুনে আর কিছু না বলে নাস্তা করেই চলে গেল মিষ্টিদের বাসায়, কারণ সে কাজটা ছাড়েনি। কাজটা ছাড়লে পড়লে তার পরিবার অচল হয়ে পড়বে। ফয়সাল মিষ্টিদের বাসায় আসতেই মিষ্টির আব্বু ফয়সালকে ডাক দিল। মিষ্টির আব্বুর ডাক শুনে ফয়সাল চলে গেল বাড়ির ভেতরে। মিষ্টির আব্বু ফয়সালকে বলল, ফয়সাল, তুমি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি স্যার, বলেন, কি বলবেন? আমাকে স্যার বলার দরকার নেই, আমি এখন তোমার শ্বশুর হই, আমাকে আব্বু বলে তুমি ডাকতে পারো। শোনো, তোমাকে যা বলতে চেয়েছিলাম, তুমি এখন আমার জামাই, আর তুমি আমার বাড়িতে ড্রাইভারের কাজ করবে, এটা খারাপ দেখা যায়। আমার অফিস, আমি তোমাকে একটা পোস্টে চাকরি দিয়ে দিব, তুমি সেই চাকরিটাই করবে, কেমন? তোমার ইন্টার পাসের সার্টিফিকেট আমি দেখেছি, তুমি তো খুব ভালো একজন স্টুডেন্ট ছিলে, আর এটার পাশাপাশি তুমি পড়াশোনাটা কন্টিনিউ করবে। আচ্ছা স্যার, ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো। স্যার বিশ্বাস করবেন কি? হ্যাঁ, কি কথা বল। স্যার আমি না ম্যাডামের সাথে ওরকম কিছু করি নাই। ম্যাডাম যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। আপনি আমাকে একটু বিশ্বাস করুন। ফয়সাল, যা হওয়ার হয়ে গেছে, এইসব নিয়ে কথা বলে কি লাভ বলো? তোমাকে যা বললাম তুমি সেটা করো, এখন বাসায় চলে যাও, আমি তোমাকে বিকেলে অফিসে নিয়ে যাব, তারপরে কালকের থেকে তুমি জয়েন করবে। আমাকে আর একবারও স্যার বলে ডেকো না, বাবা বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে আব্বু, তাহলে আমি আসছি। এই বলে ফয়সাল চলে গেল তার নিজের বাড়িতে। গিয়ে দেখে তার আম্মু তার মিষ্টি বসে বসে গল্প করছে। ফয়সাল সেদিকে না তাকিয়ে চলে গেল নিজের রুমে। ফয়সাল বিকেলবেলা মিষ্টির আব্বুর সাথে চলে গেল মিষ্টিদের অফিসে। ওখানে গিয়ে সব বুঝে নিল। কালকে থেকে তার জয়েনিং এভাবেই চলতে লাগলো। দিন এভাবেই কেটে গেল। প্রায় 2টা মাস সিয়াম এখন পুরোপুরি সুস্থ। এই 2 মাসে মিষ্টির সাথে ফয়সাল অনেক বাজে ব্যবহার করেছে, যা বলার মতো না। শারীরিকভাবে তো সব সময় অত্যাচার করেছে এবং কথা দিয়েও তার সাথে মানসিকভাবে অত্যাচার করেছে। মিষ্টি আর সহ্য করতে না পেরে একদিন সিদ্ধান্ত নিল যে সে সবাইকে সবকিছু বলে দিবে। তাই মিষ্টি তার বাবা মাকে তার শ্বশুর বাড়িতে ডাকলো। সবাই এসে উপস্থিত হলো। তারপরে মিষ্টির বাবা মিষ্টিকে বলতে লাগলো, কি রে মা, আমাদের সবাইকে একসাথে ডাকলি, কিছু বলবি নাকি আমাদের? হ্যাঁ আব্বু, আমি তোমাদের সবাইকে একটা সত্যি কথা বলবো, এর জন্য তোমাদের সবাইকে একসাথে ডেকেছি। কিসের সত্যি কথা? আমি তো কিছু বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বল তো। মিষ্টি মাথা নিচু করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর এক বড় নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, আব্বু আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে তোমরা মাফ করে দাও। ফয়সাল যা বলেছিল সব সত্যি কথা। ফয়সাল আমার সাথে কিছুই করেনি, আমি জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম, ওকে ভয় দেখিয়ে। আমি ওর বিষয়ে সব খোঁজ নিয়েছিলাম। খোঁজ নিয়ে জানতে পারি ওর ছোট ভাই খুবই অসুস্থ এবং ওর ছোট ভাইয়ের অপারেশনের জন্য প্রায় 10 লক্ষ টাকা লাগবে। আমি ওকে ছিলাম, আমার কথা শুনলে ও যা চাইবে আমাকে আমি তাই দিব। সেই জন্য ও আমার থেকে 10 লক্ষ টাকা চেয়েছিল আর আমার কথাতেও রাজি হয়ে গেছিল। আমি তোমাদের কাছে ওর নামে মিথ্যা কথা বলেছি যাতে তোমরা ওকে চাপ দিয়ে আমার সাথে বিয়ে দিয়ে দাও। প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও। ফয়সালের এখানে কোনো দোষ নেই, সব দোষ আমার। মিষ্টির মুখে এমন কথা শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে গেল। মিষ্টির আব্বু মিষ্টির মুখে এই কথা শুনে মিষ্টির সামনে এসে ঠাস ঠাস করে ওর গালে চড় মেরে বলতে লাগলো, কেন তুই ফয়সালের সাথে এই কাজটা করলি? ফয়সালের আব্বু আম্মু ওকে ভুল বুঝলো, আমরাও ওকে ভুল বুঝলাম,
কেন তুই ওর সাথে এই কাজটা করলি? কি কারণে আমাদের বলতো? আমি তো তোমাদের খুব অহংকারী একটা মেয়ে ছিলাম। আমি বড়লোকের মেয়ের জন্য আমার খুব অহংকার ছিল। প্রথম আমি ফয়সালকে পছন্দ করতাম না। ফয়সাল আমাকে একদিন কিছু ছেলের হাত থেকে বাঁচিয়েছিল। তারপর থেকে ফয়সালকে আমার খুব ভালো লাগতে শুরু করে। ওকে আমি ভালোবেসে ফেলি। ওকে আমি একদিন প্রপোজও করি, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দেয়। বলে আমার মতো মেয়েকে ও ভালোবাসতে পারবে না। তখন থেকে আমার মাথায় জেদ চেপে গেল যে ফয়সালকেই আমি বিয়ে করব। এর জন্য আমি প্ল্যান করে ওর নামে মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে করেছি। আমি ভুল করেছি। এই কথাগুলো বলে মিষ্টি কান্নায় ভেঙে পড়ল। মিষ্টি কিছুক্ষণ কান্না করার পর ফয়সালের আম্মুর কাছে এগিয়ে গিয়ে ফয়সালের আম্মুর পা ধরে বলে উঠল, আম্মু, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। আপনার ছেলের নামে আমি মিথ্যা কথা বলেছি। বিশ্বাস করুন, আমি ফয়সালকে খুব ভালোবাসি। আমি ওর নামে ইচ্ছে করে মিথ্যা বলিনি। ও আমাকে মেনে নেয়নি জন্য আমি মিথ্যা বলেছিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ফয়সাল না আমাকে ক্ষমা করতে পারেনি। ওকে বলুন না আমাকে মেনে নিতে। আমি আর কখনো এরকম করব না। আমি খুব ভালোভাবে মন দিয়ে সংসার করব। মিষ্টি অনেক করে সবার কাছে ক্ষমা চাইল। ফয়সালও ওখানে উপস্থিত ছিল, কিন্তু ফয়সাল কিছু বললে না। ফয়সাল চুপচাপ সবটা শুনলো। ফয়সালের আম্মু ফয়সালের কাছে এড়িয়ে গিয়ে বলল, ফয়সাল বাবা, তুই আমাদের ক্ষমা করে দে। আমরা ভুল করেছি। আর মিষ্টি মেয়েটাকেও ক্ষমা করে দে না। ও তো তোকে ভালোবেসে এই সব করেছে। আমরা সবাই তোর কাছে ক্ষমা চাচ্ছি। জোর হাত করে প্লিজ আমাদের ক্ষমা করে দে। আর কোনোদিন আমরা এরকম কোনো ভুল করব না। ফয়সালের আম্মুর মুখে ফয়সাল এই কথা শুনে ফয়সাল তার আম্মুর হাত দুটো ধরে বলে উঠল, আম্মু, আমার কোথায় খারাপ লেগেছিল জানো? আমি তোমার সন্তান, তাও তুমি আমাকে বিশ্বাস না করে অন্য একটা মেয়েকে বিশ্বাস করলে। তুমি আমার মা। তুমি আমার কাছে জোরহাত করবে কেন? তুমি আমাকে আদেশ করবে, আর আমি তোমাকে ক্ষমা কেন করব? তুমি তো কোনো ভুল করনি। তোমার জায়গায় আমি থাকলেও হয়তো বা আমিও ভুল বুঝতাম। আর আমি মিষ্টিকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমি চেয়েছিলাম ওকে পরিবর্তন করতে, সেটা আমি পেরেছি। আমি ওকে ভালোবাসি, কিন্তু ওর এই ব্যবহারের জন্য ওকে বুঝতে দেইনি। ফয়সালের এই কথা শুনে মিষ্টি আরো জোরে জোরে কান্না করতে লাগলো। মিষ্টির আম্মু মিষ্টির সামনে এসে বলল, আজকে থেকে আমি মনে করব আমার মেয়ে মরে গেছে, আমাদের কোনো সন্তান নেই। আজকে থেকে তুই আমাদের মা বাবা বলে ডাকবি না। তোর মুখ আমরা দেখতে চাই না। তোর জন্য কত অপমানিত হতে হয়েছে ছেলেটার, আর তুই ছেলেটার অপমান মুখ বুজে সহ্য করেছিস। কেমনে পারলি তুই? আমি জানতাম তোর বাবা তোকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে, তার জন্য তুই এত বেপথে চলে গেছিস যে একটা ভালো ছেলের নামে দুর্নাম দিতে তো দুবার বাঁধলো না। তোর মতো মেয়েদেরকে যদি জন্মের সময় আমি মেরে ফেলতাম, তাহলে তোর জন্য এতটা অপমানিত আজ আমাদের হতে হতো না। তোর জন্য আমাদের সম্মান কোথায় এসে দাঁড়িয়েছে, তুই একটু ভেবে দেখেছিস একবার? মিষ্টির আম্মু এই কথাগুলো বলে কান্না করতে লাগলো। মিষ্টি তার আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো বললাম আমি ভুল করেছি। এরকম ভুল আমি আর কোনোদিনও করব না। আমি তোমাকে প্রমিস করছি। প্লিজ তুমি আমাকে এত বড় কথা বলো না। তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। আমি মরে যাব আম্মু। মিষ্টির এই কথা শুনে মিষ্টির শাশুড়ি এগিয়ে আসলো। মিষ্টির আম্মুর কাছে এসে বলতে লাগলো, আপা, মিষ্টি তো তার ভুল স্বীকার করেছে, তাকে ক্ষমা করে দিন। তাকে এত বড় শাস্তি দেবেন না। আর আমরাও তো ভুল করেছি। মিষ্টি না হয় ছেলে মানুষ, ও ফয়সালকে ভালোবেসে এগুলো করেছে। আমরা বড় হয়ে তো আর ভুল করতে পারি না। ঠিক আছে, যা, মাফ করে দিলাম। আর এরকম ভুল ভবিষ্যতে কোনোদিন করবি না। সবাই কান্নার পর্বত থামিয়ে হাসাহাসি করতে লাগলো, আড্ডা দিতে লাগলো বসে। আড্ডার মাঝখানে হঠাৎ মিষ্টির আব্বু বলে উঠলো ফয়সালের আব্বুকে, বিআই সাহেব, বলছিলাম কি, যখন মিষ্টি আর ফয়সালের বিয়েটা দিয়েছিলাম তখন তো ফয়সাল নিজের ইচ্ছা থেকে বিয়েটা করেনি। আজকে না হয় আবার ঘরোয়াভাবে ফয়সাল আর মিষ্টির বিয়েটা আরেকবার দিয়ে দিই, দুজনের সম্মতিতে। কি বলুন, কেমন হবে? এ তো খুব ভালো প্রস্তাব। তাহলে আপনি আর আমি চলুন বাজারে গিয়ে হালকা পাতলা বাজার করে নিয়ে আসি। ফয়সালের আম্মু রান্না করে ফেলবে, আর রাতে একটা কাজে ডেকে না হয় বিয়ে পড়িয়ে দেব। আব্বুর কথা শুনে সবাই খুশি হয়ে গেল। ফয়সালের আব্বু আর মিষ্টির আব্বু চলে গেল বাজারে, আবার মিষ্টির আম্মু মিলে চলে গেল রান্নাঘরে কাজ করতে। ফয়সালে মিষ্টি বসে আছে ড্রয়িং রুমে। শাল ফোন দিয়ে তার কিছু অফিস কলিগদের চলে আসতে বলল। বাসার কাজের সুবাদে কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে অফিসে। তারপর ফয়সাল মিষ্টিকে বলতে লাগলো, আজকে রাতের জন্য
আবারও রেডি থেকো। আজকে রাতে তো আমাদের আরও একটা বাসর হবে। আজকে রাতে তোমাকে কান্না করিয়ে ছাড়বো সারা রাত। সে তো আগের বারও করেছিলে, কত কষ্ট হয়েছিল আমার জানো। তখন তো জেদ করে তোমার উপর অত্যাচার করেছিলাম, আর আজকে রাতে তোমাকে ভালোবেসে ভালোবাসায় ভরিয়ে দেব। সে রাতে দেখা যাবে আমাকে কত আদর করতে পারো। এখন আমি যাই, রান্না করে আম্মুদের হাতে হাতে একটু সাহায্য করি। এই বলে মিষ্টি চলে গেল উঠে। রান্নাঘরে ফয়সাল বসে বসে টিভি দেখতেছিল প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে ফয়সালের অফিস থেকে কয়েকজন চলে আসলো। ফয়সালের বাসায় কলিং বেল বাজতেই এই ফয়সাল দরজা খুলে দেখলো রাকিব, রুমি, সাইমা আর পায়েল দাঁড়িয়ে আছে। ওদের বাহিরে দাঁড়িয়ে থাকে দেখে ফয়সাল বলে উঠল, আরে তোরা বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ভেতরে আয়। ফয়সালের কথা শোনার পর ওরা সবাই ভিতরে এসে ড্রয়িং রুমে বসে পড়ল। ফয়সাল দরজাটা লাগিয়ে রান্নাঘরে গিয়ে বসল ওদের জন্য হালকা কিছু নাস্তা দিতে। তারপরে ফয়সাল নিজে এসে আড্ডায় যোগ দিল। আড্ডা দিতে দিতে হঠাৎ করে রাকিব বলে উঠল, ভাই তোর কপাল আছে বলতে হবে, এক বউ দুইবার বিয়ে করেছিস, ভাবা যায়? আর আমরা কি করলাম, এখন পর্যন্ত একটা মেয়ে খুঁজে পেলাম না যে বিয়ে করব। আমার শালা কপালটাই খারাপ। হ্যাঁ, আমাদের চোখ আছে, আমরা দেখতে পারি তোর কপাল খারাপ কি ভালো। তুই যে পায়েলকে মনে মনে পছন্দ করিস সেটা আমি জানি। পায়েলকে বলতেছিস না কেন যে তুই ওকে পছন্দ করিস? ফয়সালের মুখে এমন কথা শুনে রাকিব চুপ হয়ে মাথা চুলকাতে লাগলো। আর ফয়সাল পায়েলকে বলে উঠল, পায়েল, তুমি কি অন্য কাউকে পছন্দ করো বা ভালোবাসো? তোমায় কি রাকিবকে মেনে নিতে সমস্যা আছে? না ভাইয়া, আমার কোনো সমস্যা নেই। আমিও তো রাকিবকে খুব পছন্দ করি, কিন্তু বলতে পারিনি ভয়ে। পায়েলের মুখে কথা শুনে রাকিব খুব খুশি হয়ে গেল। তারপরে বলে উঠল, আমি আজকে বাসায় গিয়ে বাবা মাকে বলবো আমার বিয়ের কথা, তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো। রাকিবের মুখে এই কথা শুনে পায়েলের মুখ লজ্জায় লাল হয়ে গেল। পায়েলের লজ্জা মাখা মুখ দেখে তাকে ধাক্কা মেরে সাইমা বলে উঠল, পায়েল দেখি লজ্জাও পায়। আমাদের পায়েল লজ্জা পায়। রুমি দেখেছিস কি লজ্জা পাচ্ছে? সবই তো দেখছি। এখন আপাতত ফয়সাল ভাইয়ের বিয়েটা খেয়ে নেই, তারপরে পায়েল আর রাকিব ভাইয়ের বিয়েটা খাবো। আমরা শুধু খেয়েই যাব, আমাদের তার এত সহজে বিয়ে হবে না। রুমির এই কথা শুনে সবাই হাসতে লাগলো। নাস্তাও টেবিলে দিয়ে দিল। সবাই নাস্তা করতে করতে আড্ডা দিল প্রায় বিকেল পর্যন্ত। সবাই মিলে তারপরে রাকিব ফয়সালকে নিয়ে চলে গেল তার রুমে রেডি করাতে। অপরদিকে পায়েলরা মিষ্টিকে নিয়ে চলে গেল অন্য একটা রুমে ওকে রেডি করাতে। প্রায় 2 ঘন্টা পরে দুজনকেই নিয়ে আসলো। অপরদিকে ফয়সালের আব্বু গেছে একটা কাজী আনতে। ফয়সালের আব্বু কাজে নিয়ে চলে আসলো রাত 8টার দিকে। মিষ্টি আর ফয়সালের আবারও বিয়ে হয়ে গেল। তারপরে রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আনন্দ করে চলে গেল। রাত 12টা সবাই চলে গেছে। ফয়সালের আম্মু ফয়সালকে বলল, ফয়সাল, এখন তুই তোর রুমে যা। মেয়েটা কখন থেকে একা একা বসে আছে রুমে। ঠিক আছে, আমি যাচ্ছি। ফয়সাল তার আম্মুকে বলে চলে গেল নিজের রুমে। ফয়সাল গিয়ে দেখলো তার রুমের দরজাটা হালকা করে লাগানো। দরজাটা খুলে তো সে অবাক। অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো ঘর, আর বিছানার মাঝখানে বসে আছে মিষ্টি ঘোমটা দিয়ে। ফয়সাল দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল মিষ্টির কাছে। গিয়ে মিষ্টির ঘোমটাটা তুলে ফেললো। তারপরে মিষ্টির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, সিনিয়র বউ, শুনছো? আজকে খুব গরম পড়েছে, শাড়িটা খুলে ফেলো। ফয়সালের কথা শুনে মিষ্টির মুখ লজ্জায় লাল হয়ে গেল। মিষ্টির লজ্জা মাখা মুখ দেখে ফয়সাল বলল, এখনই এত লজ্জা পাচ্ছ? এখনো তো কিছুই শুরুই করলাম না। চলো তাহলে টি20 ম্যাচ শুরু করা যাক এবার। এই বলে ফয়সাল মিষ্টিকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপরে মিষ্টিকে গলায়, ঘাড়ে, মুখে কিস করতে লাগলো। কিস করতে করতে তার শাড়ি একটা দিয়ে ফয়সাল খুলে ফেলল। মিষ্টির গায়ে এখন ব্লাউজ আর পেটিকোট ছাড়া কিছুই নেই। ফয়সাল মিষ্টি ব্লাউজ আর পেটিকোট খুলে ফেললো। তারপরে মিষ্টির ওই দুইটা নিয়ে খেলা করতে লাগলো আর ওখানে কিস করতে লাগলো। মিষ্টিকে প্রায় উত্তেজিত করা শেষ হলে ফয়সাল বলল, রেডি হও কান্না করার জন্য। এই বলে ফয়সাল তার আসল কাজ শুরু করলো। তারা তাদের বাসর করতে থাকুক, আমরা এখন বিদায় নিয়ে নেই।